হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা মাদ্রাসা যে গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু ক্লাস করব। এর আগে কিন্তু আমাদের দুটো ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে নেবে। আজকে যে ক্লাসটা করব ক্লাস সিক্সের বইয়ের 25 নম্বর পেজ থেকে, ঠিক আছে? এর আগের পেজগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং এর আগে যে সমস্ত পেজগুলো লাগবে সেই সমস্ত পেজের অঙ্কগুলোই কিন্তু করিয়েছি, ঠিক আছে? এবং আমরা লাফিয়ে লাফিয়ে যাচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো কিন্তু আমরা বাদ দিচ্ছি। সুতরাং 25 পেজে যে সমস্ত অঙ্কগুলো আসে তার একটা ধারণা আমরা নেব, নিয়ে ক্লাস 6টা তাড়াতাড়ি আমরা শেষ করব, করে আমরা ক্লাস 7 ধরবো, ঠিক আছে? যেহেতু সময়টা খুব কম পাচ্ছি, ফলে আমরা তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা তবে পুরো ক্লাসটা দেখো, ঠিক আছে? পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, যার ফলে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু অনেকটা উত্তর করে আসতে পারবে। চলো আমরা মাদ্রাসার গ্রুপ ডি এক্সামের জন্য যে সমস্ত অঙ্কগুলো লাগবে সেই সমস্ত অঙ্কগুলোকেই একটু সমাধান করার চেষ্টা করছি। আমি এখানে রেডি করে রেখেছি। চলো প্রথম এই অঙ্কটা আমরা করব। আমি সব অঙ্ক করে দেব না, তোমাদেরকে একটু বলে দেব, তোমরা সেইগুলো নিজেদের মতন করে করবে। বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে তা খুঁজি। এবার তোমার প্রশ্ন হচ্ছে 1 থেকে যে 10 পর্যন্ত সংখ্যা আছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 আর 10, এই যে 10টা সংখ্যা আছে এর মধ্যে আমাকে খুঁজতে হবে মৌলিক কারা আছে। মৌলিক বলতে মৌলিক হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা 2, পরের মৌলিক সংখ্যা 3, তারপরে মৌলিক সংখ্যা 5, তারপরটা 7। তাহলে এই কটাই মৌলিক সংখ্যা আছে। এখানে এই একটা মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 2 3 5 আর 7 কটা সংখ্যা আছে? 4টে সংখ্যা। তাহলে এই যে 4টে সংখ্যা মৌলিক ছিল, আর এবার টোটাল সংখ্যা কত? 10টা। তাহলে 10কে আমরা নিচেই পাঠিয়ে দেবো। আমাদের বার করতে বলছে মৌলিক সংখ্যাগুলি লিখি, আমরা লিখে ফেললাম। এবার এদের মধ্যে বলছে পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে। এইটা কাটাকুটি করো, কাটাকুটি করলে ওপরে 2, নিচে হবে 5। তাহলে এই 2/5 কিন্তু আনসার হয়ে যাবে। তোমাদেরকেও পরীক্ষার খাতায় যদি আসে তোমাদেরকে এইভাবে করে দেখাতে হবে। ওই জন্য তোমাদের যেহেতু অঙ্কগুলো করে দেখাতে হবে, সেই জন্য কিন্তু আমি অঙ্কগুলোকে হাতে ধরে তোমাদেরকে করানোর চেষ্টা করছি। পুরো ক্লাসটা করো, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। চলো এর পরের অঙ্কটা দেখি, পরের প্রশ্ন চলে যাব। এই অঙ্কটা আমরা এবার করব। এই অঙ্কটা এটা তোমাদের একটু বোঝার দরকার আছে এবং পরীক্ষা আসলে করতে পারবে তোমরা, ঠিক আছে? তো এখানে দেখো বলছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ তৈরি করা হলো। তাহলে দুটো গ্লাস আছে, দুটো গ্লাসে কি হয়েছে? এই দুটো গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হচ্ছে। দুটো গ্লাস আছে, দুটো গ্লাসেই কিন্তু একই পরিমাণ শরবত আসে। এখন প্রথমে বলছে প্রথম গ্লাসটা শরবতের 1/5 অংশ, তাহলে প্রথম গ্লাসটা শরবতের 1/5 অংশ চিনি আসে। তাহলে যে এখানে সুগার আছে বা চিনির পরিমাণ, সেটা হচ্ছে চিনির পরিমাণ হচ্ছে কতটা? চিনির পরিমাণ হচ্ছে 1/5 অংশ। এই অংশটা এখানে লিখতে হবে, হলো? এবারে হচ্ছে দ্বিতীয় গ্লাসে কি আছে? দ্বিতীয় গ্লাসে দেখো চিনির পরিমাণ আছে 2/7 অংশ। তাহলে দ্বিতীয় গ্লাসটাই চিনির পরিমাণ। দ্বিতীয় গ্লাসে, এটা প্রথম গ্লাস, দ্বিতীয় গ্লাসটা করি। দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ বা চিনি আসে কতটা? 2/7 অংশ। এবার দেখো প্রথম গ্লাসে কতটা রয়েছে? 1/5। দ্বিতীয় গ্লাসে কত রয়েছে? 2/7। তাহলে যে গ্লাসটাই বলছে আমাদের শরবত খাওয়ার আগেই কোন গ্লাসটায় শরবত বেশি মিষ্টি সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে সবার প্রথমে চিনি যেটাই বেশি থাকবে সেটাতেই বেশি মিষ্টি হবে, যেহেতু গ্লাসের পরিমাণটা যেহেতু একই। তাই যদি হয় তাহলে প্রথমের যেটা আছে 1/5 আর পরের গ্লাসটা আছে কত? 2/7। এখানে জায়গা নেই বলে আমি এখানে করছি 2/7। কি করতে হবে জানো? এই দুজনকে সমান করতে হবে, ওপরে এবং নিচেই এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে এই দুটো নিচেই সমান হয়। তাহলে একে যদি আমি 7 দিয়ে গুণ করি, তাহলে উপরে একটা 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে আমাদের আসবে 7, নিচেই আসবে আমাদের 35। আর এর পাশে আমি দেখো একটা 5 দিয়ে গুণ করছি, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করো, তাহলে 5 দুগুণ 10, আর নিচেই হচ্ছে 5 7 35। দেখো আমি দুটো পাত্রেরই নিচের পাটটা সমান করে ফেললাম, নিচেই যে পাটটা সেটা কিন্তু আমি সমান করে ফেললাম। তাহলে এবার দেখো উপরে কে আছে? এটা 10, এটা 7। তাহলে চিনির পরিমাণ 7/35 বড় না 10/35 বড়? অবশ্যই 10/35 বড়।
তার মানে এইটা হচ্ছে কোন গ্লাসের? দ্বিতীয় গ্লাসের। দ্বিতীয় গ্লাসের চিনির পরিমাণ বেশি থাকার জন্য শরবতের পরিমাণও বেশি থাকবে। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। এবার আমাকে এইটাও আমরা একটু করে দিই। বলছে আমার কাছে 20 টাকা আছে। আমরা সব অঙ্ক করছি না, তবে তোমরা এইগুলো দেখে নিজেরা করে নেবে। হ্যাঁ, বলছে আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি। দেখো এখানে 20 টাকা ছিল মোট, তাহলে 20 টাকা ছিল, 5 টাকা খরচ করে ফেললাম। তাহলে 5 টাকা যদি খরচ করে ফেলি তাহলে বাকি টাকার পরিমাণ কত? বাকি টাকার পরিমাণ, বাকি টাকার পরিমাণ হচ্ছে 20 থেকে 5 বিয়োগ করতে হবে। ধরে ধরে করাচ্ছে একদম, হ্যাঁ, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। 15 টাকা। এবার দেখো বলছে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম। তাহলে কত অংশ খরচ করার জন্য এই 15 টাকা যেটা পড়ে রয়েছে, তাহলে খরচ করলাম। তাহলে খরচ করলাম কত অংশ? খরচ করলাম ইজ ইকুয়ালস টু হচ্ছে এই 15, আর যেটা টোটাল টাকা সেটা নিচেই পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, 20 টাকার মধ্যে খরচ করলাম যেহেতু, তাহলে 20 টাকাটা নিচে, এত অংশ। এবার জাস্ট এটাকে একটু কাটাকুটি করো। 5 দিয়ে কাটলে উপরে 3, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 4। তার মানে আমাদের আনসার চলে আসে 3/4। একটা উত্তর হয়ে গেল, এত অংশ। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু সহজ অঙ্কই থাকবে আশা করি। হ্যাঁ, এবার বলছে বাকি টাকার, বলছে কত অংশ এখনো আমার কাছে আছে। এই যে কত অংশ আছে, এটার জন্য কিন্তু এই যে খরচ করলাম এটা, তাহলে অতএব বাকি আছে কত? আচ্ছা 1 মিনিট, বাকি টাকার পরিমাণটা মানে এটা হচ্ছে খরচ করলাম, এটা এখান থেকে খরচ করলাম যেটা, সেটা হচ্ছে 5 টাকাটা থাকবে। ঠিক আছে, তাহলে এটা বাকি টাকার পরিমাণ, এই জায়গাটায় 5 দিয়ে করো, এটা 5, তাহলে এটা 1 থাকবে আর নিচে 4, তাহলে এটা 1 এর 4 হয়ে যাবে। হ্যাঁ, খরচ করলাম, আর বাকি, এটা একটুখানি ঠিক করে নাও, বাকি টাকার পরিমাণ সমান সমান হবে এই যে 15 টাকা আমরা বাকি পাচ্ছি, সেই 15টাকে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা হবে 3/5। হ্যাঁ, একটু ঠিক করে নিও, এটা হচ্ছে 3/4। তাহলে উপরে 3 আর নিচেই 4, এত অংশ কিন্তু বাকি টাকার পরিমাণ। ওকে, যখন শতকরা বলবে তখন এখানে একটা 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে, কাটাকুটি করলে। আমরা পরের অঙ্কটায় চলে যাব। আচ্ছা, বলছে রাজিয়ার কাছে 36টি কুল আছে। সে তার মোট কুলের এত অংশ 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে? তাহলে এটা কি করতে হবে? রাজিয়ার কাছে প্রথমে তোমরা খাতায় লিখে নেবে যে রাজিয়ার কাছে কুল আছে হচ্ছে, রাজিয়ার কাছে খাতায় এইভাবে গিয়ে লিখে নিতে হবে, রাজিয়ার কাছে কুল আছে কুল আছে 36টি। এবার যেহেতু কত অংশ নেবে? 2/3 অংশ। কাকে দেবে? আমাকে। অতএব আমাকে দেবে, আমাকে কুল দেবে ইজ ইকুয়ালস টু এই 36 ইন্টু অংশ মানে এটা গুণ করবে 2/3 এতটি, জাস্ট কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 12, তাহলে 12 দুগুণ 24, তাহলে 24টা কুল আমাকে দেবে। ব্যাস এতটুকুই। এরপরে আমরা 25 পেজের পরে 26 পেজে চলে যাব। 26 পেজের এই প্রথম অঙ্কটা ভালো অঙ্ক, এটা আমরা করব। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। বলছে 2/3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে 2/3 এর সাথে কত যোগ করলে 2 পাবো, এটা আমরা যখন এমনি করি, মানে শর্টকাট মেথডের মাধ্যমে যখন করি তখন একরকম হয়, কিন্তু আমি তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের পরীক্ষায় লিখে করে আসতে হবে, তার জন্য একটু আলাদা হবে। এই 2/3 এর সঙ্গে কত যোগ করলে আমরা 2 পাবো? মনে করবে যে 2/3 এর সঙ্গে আমরা x যোগ করলে 2 পাবো, তাহলে x ধরে নেবে। এবার হচ্ছে x ইজ ইকুয়ালস টু, এইটা যখন ওই পাশে চলে যায় না তখন বিয়োগ হয়, তার মানে 2 - 2/3। তার মানে পরের লাইনে আমরা বাদ দিয়ে লিখতে পাচ্ছি x ইজ ইকুয়ালস টু হচ্ছে, এখানে আমাদের এটা হচ্ছে 3, তাহলে 3 এখানে 3 দুগুণ হচ্ছে 6, এই লসাগু করতে হয় ভগ্নাংশের, এখানে হচ্ছে 6 - 2, মানে উপরে হচ্ছে আমাদের 4 আর নিচে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসবে 4/3। এই ক্যালকুলেশনটা একটু বুঝে নিও। এই 3টা গিয়ে 2 এর সঙ্গে গুণ হয়ে এখানে 6 হয়েছে, আর এই 2 এর নিচে 3 আছে মানে আর কিছু গুণ করতে হবে না, 2টা 2 বসে যাবে। তাহলে এখানে উপরে হচ্ছে 4/3, তার মানে 2, এখানে বলছে এই 2/3 এর সঙ্গে
4/3 যোগ করলে আমরা 2 পাবো। যদি একবার চেক করে নিতে চাও নিতে পারো। এই দেখো 2/3 প্লাস 4/3, এখানে দেখো নিচেই দুজনারই 3 হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 2 + 4, তার মানে আমাদের উপরে আসছে 6 আর নিচে হচ্ছে 3, তাহলে কাটলে আমাদের 2 হচ্ছে। তাহলে দেখো সেই 2টা আমাদের অটোমেটিক্যালি চলে আসলো। এটা করতে হবে না পরীক্ষার খাতায়, জাস্ট তোমাদেরকে একটু ভেরিফিকেশন করার জন্য আমি করে দিলাম। চলো আমরা পরের অঙ্কটা যাই। এটা তোমরা করে নিও, আমি তোমাদেরকে সব অঙ্ক করব না, এটাও তোমরা করে নিও। হ্যাঁ, এগুলো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এখানে এই অঙ্কটা আমরা দেখি। বিশেষ করে এই অঙ্কটা পরীক্ষায় আসার জন্য খুব ভালো একটা অঙ্ক। দাগেরটা সব অঙ্ক করা সম্ভব হবে না, কারণ এখানে যেহেতু সময়টা কম। ঠিক আছে, বলছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আসে। তাহলে একটা ফিতে আসে 15 মিটার লম্বা সাদা। ঠিক আছে, এইরকম একটা কল্পনা করো, এরকম লম্বা সাদা 15 মিটার ফিতে আসে, এটা হচ্ছে 15 মিটার। এখন বলছে আমি 1/3 অংশ কেটে নিলাম। তাহলে এর 1/3 অংশ মানে কি? 3/1 তার মানে এখানে 15 মিটার, মানে তোমরা পরীক্ষার খাতায় লিখবে কি? প্রথমে লিখবে সমাধান বা সলিউশন, সলিউশনটা বলে লিখে এবারে তোমরা লিখবে যে আমার লম্বা ফিতার যে দৈর্ঘ্য, আমার লম্বা সাদা ফিতের দৈর্ঘ্য সমান হচ্ছে আমাদের 15 মিটার। ওকে, 15 মিটার। এখন যেহেতু 1/3 অংশ কেটে নেব, তাহলে অতএব কেটে নেওয়া অংশের পরিমাণ, কেটে নেওয়া অংশের পরিমাণ কত হবে? তাহলে এখানে 1/3 অংশ কেটে নেওয়া মানে 15কে 1/3 করতে হবে, কারণ 1/3 অংশ মানে এতটা মিটার, মিটারকে এম দিয়েও লিখতে পারো, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, তার মানে 5 মিটার কেটে নেওয়া হবে। ঠিক আছে, এবার 5 মিটার যদি কেটে নেওয়া হয়, তাহলে বলছে কত অংশ সাদা ফিতে পড়ে রইল। তাহলে কত অংশ সাদা ফিতে পড়ে রইল, অংশ যখন বলবে তাহলে পড়ে রইল কতটা, অতএব পড়ে রইল কত হবে? 15 - 5, সুতরাং এটা হবে 10 মিটার। ঠিক আছে, এটা হবে 10 মিটার। এবার 10 মিটার যদি হয়, এটা আমাদের অংশ চেয়েছে, তাহলে 10 তো রাখা যাবে না, মোট ফিতের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, তাহলে এখানে অংশ বার করতে হবে। এই 10 মিটারকে কি করতে হবে জানো? এই 10কে 15 দিয়ে ভাগ করলে এটা অংশতে চলে যাবে, এটা অংশ লিখতে পারবে। তার মানে এটা কাটাকুটি করলে উপরে 2 আর নিচেই হচ্ছে আমাদের 3, তার মানে 2/3 অংশ সে কি করেছে? 2/3 অংশ তার ফিতে পড়ে রইল, এবং সেটা কতটা লম্বা সেটাও বার করতে বলছে, সেটা 10 মিটার লম্বা। ব্যাস, এতটুকুই হয়ে গেল। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এরপরে হচ্ছে 34 নম্বর পেজ। 34 নম্বর পেজে এই অঙ্ক আমরা একটাই করে দেবো, দিয়ে তোমাদেরকে আমি বাকিগুলো কাজে তোমার বাড়ির কাজ দিয়ে দেবো, এইগুলো করলে তোমাদের অনেক সুবিধা হবে। বলছে ছোট থেকে বড়, মনে রাখবে ছোট থেকে বড় মানে কিন্তু ঊর্ধ্বক্রমে। অনেক সময় মনে করে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, না, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ক্রমশ বাড়বে, এরম ভাবে যাবে, মানে অর্থাৎ ছোট থেকে বড় এরকম ভাবে যাবে। ঠিক আছে, ছোট থেকে বড়। আবারও বলছি, ঊর্ধ্বক্রম মানে ভুল বোঝো না, ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়, এভাবে আস্তে 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 এইভাবে যাবে। ঠিক আছে, ঊর্ধ্বক্রম। আর অর্ধক্রম মানে হচ্ছে কিন্তু বড় থেকে ছোট, মানে এইভাবে তখন উল্টো দিক থেকে আসবে, এইভাবে এইভাবে আস্তে আস্তে কমতে 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 এইভাবে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু চেয়েছে কি ঊর্ধ্বক্রম, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য সবার প্রথমে দেখো সবচেয়ে ছোট কোনটা সেটা খুঁজে নিতে হবে। সবচেয়ে ছোট যদি খুঁজতে হয়, এখানে তুমি একটু ক্যালকুলেশন করো, 0.543, এটা 3টে ডিজিট আর এটা হচ্ছে 2টো ডিজিট, এটাকে 3টে ডিজিটে লিখে নিতে হবে। 520 লিখে নিলাম, এটা হচ্ছে 5.34, আর একটা হচ্ছে 0.513। এবারে দেখো মজার বিষয় হচ্ছে সবচেয়ে ছোট খুঁজতে হবে, তাহলে সবার এখানে দেখো এইটা তো সবচেয়ে বড়, এটার কথা বাদ দাও, সবার কাছে 5 আছে, তাহলে 5টা সবার কেটে দাও, এই 5টা সবার কেটে দাও, দিলাম। এবার দেখতে হবে এরপরে কে সবচেয়ে ছোট আছে, 1 ছোট
না 2 ছোট না 4 ছোট, তাহলে 4 এখানে দেখো সবচেয়ে ছোট হচ্ছে 1, তার মানে এইটা হলো সবার প্রথমে গিয়ে বসবে। ক্লিয়ার? তাহলে 0.513। এবার আমরা এইরকম একটা চিহ্ন দেব, এটার নাম হচ্ছে লেস দ্যান, মানে এটা থেকে সে অন্যটা বড়। এর পরের বড় সংখ্যাটা কত, এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার পরেরটা হচ্ছে 2 বড় না 4 বড়, তাহলে এখানে 2 ছোট, এখানে 4টা বড়, তাহলে আমরা এই 2টাকে নেব। সুতরাং এবার হচ্ছে 0.52 হলো। এরপরে আবার এই লেস দ্যান চিহ্ন দেব, দেওয়ার পরে হচ্ছে এখানে 0.543 এটা হলো। আর একটা তো সবচেয়ে বড় 5 পয়েন্ট আছে, সুতরাং ওটা সবার লাস্টে গিয়ে বসে যাবে। আচ্ছা এখানে 5.34 এইভাবে সাজানোটাকেই আমাদেরকে বলা হবে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রম। পরীক্ষায় ছোট থেকে বড় না বলতে পারে, ঊর্ধ্বক্রম বলতে পারে, তাহলে এইভাবে করবে। ঠিক আছে, আমি আর এই অঙ্ক করব না। এবার তোমাদের এইগুলো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এইগুলো সব আনসারগুলো কমপ্লিট করে নিও। ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। অর্ধক্রম মানে কি? অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। আমি একটা করে দিই, তাহলে সবার প্রথমে সবচাইতে বড় যেটা সেটাকে খুঁজতে হবে। দেখো এখানে 13.3, এর মতন বড় আর কেউ নেই, তাহলে 13.3 সবার প্রথমে বসবে। এর বসার পরে কিন্তু এরকম একটা চিহ্ন হবে, এটাকে বলা হবে গ্রেটার দ্যান। এরপরে 11.3, তাহলে 11.3 বসবে, তারপরে গ্রেটার দ্যান। এবার হচ্ছে এই 1.33 আর 2.31, দেখো বড় কে, তাহলে বড় হচ্ছে 2.31। এরপরে আবার চিহ্ন বসবে, সবার লাস্টে এটা বসবে, তার মানে 1 হচ্ছে আমাদের 33। তার মানে এর থেকে এটা বড়, তার থেকে এটা বড়, তার থেকে এটা বড়, মানে আমাদের সবচেয়ে বড় যেটা সেটা প্রথমে থাকবে, তারপর এইভাবে পরপর সাজাতে হবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তোমরা এগুলো একটু দেখে নিও, প্রত্যেকে একটু দেখে নিও, ক্যালকুলেশন করে নিও। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে করতে হয় একটু দেখে নাও, এটাও একটু তোমাদের কাজে লাগবে। এই যে অঙ্কটা আসে, এই যে অঙ্কটা, এই দাগের অঙ্কটা, এটাকে কিভাবে করবে দেখো। সবার প্রথমে 10 লিখলে, প্লাস 7 লিখলে, প্লাস এই যে 8কে 1000 দিয়ে ভাগ, এর মানে হচ্ছে 0.008। দেখবে এইটার মানেই কিন্তু ওটা কি বলা হয়, এই 8 উপরে থাকছে আর পয়েন্টের জন্য একটা 1, আর তারপরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য পাশে, তার মানে এটাই কিন্তু আমি লিখেছি এই জায়গায়। এবার আমরা যোগ করতে পারি। প্রথম এটা হচ্ছে 17 পয়েন্ট যোগ করলে হচ্ছে 008, তাহলে এখানে আমাদের 17.008। তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করে নেবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। এই যে অঙ্কটা আছে এটা খুব ভালো অঙ্ক, তোমরা নিজেরা এটা ক্যালকুলেশন করে নেবে, নিয়ে আমাকে কমেন্ট করে উত্তরটা বলে দেবে। বলছে আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.5 টাকা পেন কিনেছি, কত টাকা পড়ে রইল? এটা সহজ অঙ্ক, এটা সবাই পারবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আগে একটা করে দিয়েছি, সেই আগের অঙ্কটার নিয়ম দিয়ে তোমরা সবাই করে নেবে। এরপরে চলে আসো, এখান থেকে আর লাগবে না, এগুলো লাগবে না। চলো এরপরে চলে আসি। আচ্ছা, এইটা একটা করি। বলছে 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো। তাহলে 5 থেকে কত বিয়োগ করলে তোমরা মনে করবে যে মনে করি 5 থেকে x বিয়োগ করলে এত পাবো, 2.172। এবার মজার বিষয় হচ্ছে এইটাকে কিভাবে সমাধান করতে হয় দেখো। এই x ইজ ইকুয়ালস টু হচ্ছে 2.172 মাইনাস 5, তার মানে পরের লাইনে বা দিয়ে বলবে যে মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে, এবার এইটা 5.00 লিখে নাও, আর এটা 2.172 লিখে এখানে বিয়োগ চিহ্ন দাও, দিয়ে বিয়োগ করো। প্রথমে হচ্ছে 8, তারপর হাতে 1 থাকছে মানে 2, আবার 1 থাকছে তার মানে হচ্ছে 8, এবার আবার 1 থাকছে মানে 3 মানে 2, তার মানে এপাশে আসছে মাইনাস 2.828। আচ্ছা, এখানে এই যে বড়টার চিহ্ন মাইনাস থাকার জন্য কিন্তু এখানে মাইনাস বসেছে, আর দুই পাশের মাইনাস এভাবে ক্যান্সেল করে দেওয়া যায়। তার মানে হচ্ছে পরের লাইনে এক্স ইজ ইকুয়ালস টু 2.828, সুতরাং এটাই কিন্তু রাইট আনসার হয়ে যাবে। মনে রাখবে আমাদের এই চ্যানেলটাতে, এই চ্যানেলে ক্লাস 6 থেকে পুরো একদম ক্লাস 12 পর্যন্ত, ঠিক আছে, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু ম্যাথ ক্লাস করানো হয়। ঠিক আছে, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ এখানে ম্যাথ সাবজেক্টের জন্য এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। ধরে ধরে প্রত্যেকটা ক্লাসের ম্যাথ কিন্তু করে দেওয়া হয়। আমরা পরেরটা আর করলাম না, ওটা তোমরা নিজেরা করে নেবে। আমরা এবার এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যেটা আমাদের 42 নম্বর পেজে ক্লাস 6-এর বইতে আসে। ঠিক আছে, ক্লাস 6-এর যে বই আছে
তার 42 নম্বর পেজে কিন্তু এই ধরনের অঙ্ক আসে। সেই অঙ্কটা আমরা কমপ্লিট করব। বলছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। বলছে 28 দিনের মধ্যে ওই 28 দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে। তোমাদের এই অঙ্কগুলো অনেক রকম নিয়মে করা যায়, তো আমি তোমাদেরকে একদম সহজ নিয়মে যেটা বলি সেই মনে করো ঐকিক নিয়ম দিয়ে অঙ্ক করেছিলে, মনে পড়ে ঐকিক নিয়ম দিয়ে অঙ্ক করেছিলে। 40 জন শ্রমিকের তোমরা একদম পরীক্ষার খাতায় গিয়ে লিখবে সলিউশন, লিখে এবার লিখবে 40 জন শ্রমিকের একটি কাজ করতে সময় লাগে 35 দিন। তাহলে এবার তোমরা একটা কথা বলো তো, আচ্ছা যদি লোক সংখ্যা কমে যায়, একজন লোক মিলে যদি কাজ করে, তাহলে একজন লোক মিলে কাজ করলে কাজটা কি তাড়াতাড়ি শেষ হবে না অনেক দিন বেশি সময় লাগবে? যেখানে 40 জন মিলে করলে 35 দিন সময় লাগে, তাহলে একজন মিলে যদি কাজটা করে তাহলে অনেকটা বেশি দিন সময় লাগবে, তাই তো? তার মানে গুণ করতে হবে। হ্যাঁ, তার মানে এই 35-এর সঙ্গে এই 40টা গিয়ে গুণ হবে, তার মানে এতদিন সময় লাগবে। ক্লিয়ার? এবার বলছে 28 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, তার মানে 28 দিন এখানে বসাবো। এবার তাহলে কি হবে, আমাদের 28 দিনের মধ্যে যদি কমপ্লিট করতে হয় তাহলে আমাদের এটাকে এই 35 ইন্টু, যেহেতু একদিন একজন মিলে করলে এতটা দিন লাগবে, তাহলে 28 জন মিলে করলে আর সময় কম লাগবে, তাই ভাগ করলাম। এইটা বুঝতে পারলে আর কোনো অঙ্ক অসুবিধা হবে না। তাহলে এখান থেকে তুমি কাটো, 7 দিয়ে কাটলে 5, এখানে 7 দিয়ে কাটলে হচ্ছে 4, এই 4কে যদি এটা দিয়ে কাটো 10, তাহলে 5 10কে 50, তার মানে এই যে 50 আসলো না, এই 50 দিন সময় লাগবে। ক্লিয়ার? তাহলে 28 জন মিলে যখন করবে তখন 50 দিন সময় লাগবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যেটা দেওয়া থাকবে, যেটা বার করতে বলবে, সেটাকে কিন্তু তোমরা এই পাশে রাখবে। হ্যাঁ, ভালো করে আমার কথা শোনো মন দিয়ে, এই আমি গোল করে দিলাম, এই পাশে রাখবে যেটা বার করতে বলবে। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। তোমরা পরের অঙ্কটা নিজেরা করবে, আমি একটু এগিয়ে যাই। যেহেতু একটা অঙ্ক করলাম, এবার তোমরা নিজেরা নিজেদের মতন করে যদি সলভ করো তাহলে তোমাদের সময়টাও বাঁচবে, আমিও তোমাদের অনেকটা পড়াতে পারবো। নইলে আমি সব অঙ্ক যদি করে দিই তাহলে কিন্তু মানে চাপ হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো বলছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 175 কিগ্রা চাল লাগে। বলছে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ভালো ভালো অঙ্ক এইগুলো। 500 জন যেহেতু ছাত্র আছে, তাহলে এরা কি বলছে, এক সপ্তাহের জন্য 175 কিগ্রা চাল লাগে। তাহলে আমরা এই কথাটা লিখে নেব, এবং 75 কিগ্রা চাল খরচ হয়ে যাওয়ার পরে 400 জন ছাত্র কিন্তু 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে এটা আমাদের কিন্তু বার করতে বলছে। তার মানে 100 জন ছাত্র কিন্তু চলে গিয়েছে কত, এখানে আমাদের 75 কিগ্রা চাল খাওয়ার পরে। তাহলে আমরা প্রথম যে শর্তটা লিখব সেটা দেখো, এখানে আমাদের 500 জন আমাদের বার করতে বলছে কি দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যাটা আমরা শেষে রাখবো। তার মানে এখানে আমি এখান থেকে শুরু করি, 500 জনের এক সপ্তাহ মানে 7 দিন, তাই তো? 175 কিগ্রা বা কেজি লিখলাম সংক্ষেপে, কেজি চালের চাল আচ্ছা চালে লেখো, চালে চলে হচ্ছে 7 দিন। তাহলে একজনের যদি হয় 175 কিগ্রা, আচ্ছা এখানে 75 কিগ্রা চাল যেহেতু খাওয়া হয়ে গেছে, তাহলে এটা 170 মানে 75 বাদ দিতে হবে, মানে 100 করতে হবে। হ্যাঁ, 100 করতে হবে। একটুখানি মুছে নিই।
175 কিগ্রা। এবারে একজনের 175 কিগ্রা চালে চলবে কতদিন? 7 দিন। কেন? অনেক দিন চলবে। তাহলে এই 7-এর সঙ্গে এই 500 গুণ হয়ে যাবে। আচ্ছা, এবারে একজনেরই 1 কেজি চালে কতদিন চলবে? তাহলে চালের পরিমাণটা যদি কমে যাচ্ছে, তাহলে একটু কম দিন চলবে। তাহলে এটা হচ্ছে আমাদের 175 নিচেই গিয়ে ভাগ হবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো, এবার আমাদের এখানে 175 কিগ্রা চাল ছিল আগে, এখন 75 কিগ্রা চাল কিন্তু চলে গিয়েছে বা খরচ হয়ে গিয়েছে। আর লোক সংখ্যা কিন্তু এবার 400 জন। তাহলে এখানে লোক সংখ্যার জায়গায় আমরা 400 লিখব। তাহলে 400 জন মিলে যদি এই 100 কিগ্রা চাল খায়, তাহলে কতদিন চলবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 400 জন মানে লোক সংখ্যা বেড়ে গেল, তার মানে এখানে হবে 7 × 500 × 100 ডিভাইডেড বাই 175 × 400। ওকে, এবার এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের করতে হবে। এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে যাবে। এখানে 0 0 কেটে দাও। এবার হচ্ছে আমাদের এখান থেকে কাটলে 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 7 25 7 25 175, আর 25 দিয়ে যদি এটাকে আমরা কাটি, 25 দিয়ে যদি কাটি তাহলে 25 2 50, তাহলে 20, তার মানে এটা 4 দিয়ে কাটলে 4 5 20, তার মানে 5 দিন। তার মানে 5 দিন সময় কিন্তু লাগবে। তাহলে আর কতদিন চলবে? তাহলে বাকি চালটা হচ্ছে তাদের 5 দিন চলবে, এইটা কিন্তু হবে। ওকে, চলো আমরা পরের অঙ্কটা করি। একই টাইপসেরই অঙ্ক। দাঁড়াও একটুখানি। হ্যাঁ, বলছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে হলে 4টি ট্র্যাক্টর লাগে। বলছে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে ট্র্যাক্টর কতটা লাগবে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে যে ট্র্যাক্টরের সংখ্যা কিন্তু আমরা বার করব। তাহলে আমরা ঐকিক নিয়ম দিয়েই করি। কি লিখবে? প্রথমে সলিউশন লিখবে খাতায়। $360 বিঘা জমি 20 দিনে চাষ করতে লাগে 4টি ট্রাক্টর। তাহলে 4টি ট্রাক্টর লাগবে। এবার আমি যদি বলি 1 বিঘা জমি যদি চাষ করতে ওই 20 দিনেই কটা ট্রাক্টর লাগবে? 1 বিঘা জমি চাষ করবে, তাহলে ট্রাক্টরের সংখ্যা কি হবে? কমে যাবে। তাহলে এই 4 ভাগ 360, যদি কম লাগছে। আচ্ছা চলো, এবার 1 বিঘা জমি 20 দিন না করে এক দিনে করতে হবে। 20 দিনে না করে যদি একদিনে করে, তখন ট্র্যাক্টরের সংখ্যা কি হবে? বেশি লাগবে। তাই এই 4-এর সঙ্গে গিয়ে 20টা গুণ হয়। এইগুলো বুঝলে তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষাটা করে আসতে পারবে। এবার আমাদেরকে বার করতে বলছে 1800 বিঘা জমি। তাহলে 1800 বিঘা জমি মানে এখানে 1800 লিখে দাও। তাহলে জমির পরিমাণ বাড়লে ট্র্যাক্টরের পরিমাণ বাড়বে, তার মানে এখানেও গুণ হবে 1800। ক্লিয়ার? এবার হচ্ছে 10 দিনে করতে হবে। তাহলে এখানে আমাদের 10 দিনে করতে হবে। তাহলে এখানে আমরা ডট ডট দিয়ে এখানে 10 দিন লিখবো। তাহলে 10 দিনের মধ্যে যদি কাজটা করতে হয়, তাহলে আমাদের ট্র্যাক্টর কটা লাগবে? আগে ছিল একটা, তাহলে এখন 10 দিনে যদি লাগছে, তার মানে আমাদের ট্র্যাক্টরের সংখ্যা কিন্তু আরও কম লাগবে। সুতরাং এক্ষেত্রে আমরা নিচেই কিন্তু 10 লিখে নেব। এইটা দিয়ে কাটো, শূন্যটা কেটে যাচ্ছে, এই শূন্য দিয়ে এখানে কাটছে। আচ্ছা, এবারে দেখো এখান থেকে আমরা যদি 4 দিয়ে কাটি, এটা হচ্ছে 9, আর এই 9 দিয়ে 18 মানে 180 কাটলে হচ্ছে 20। তাহলে 20 আর 2 এখানে গুণ করলে হচ্ছে 40। তাহলে এখানে আমাদের যে আনসার আসলো 40, তার মানে 40টি ট্র্যাক্টর কিন্তু লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আর পরের অঙ্কটা করছি না। পরের অঙ্কটা তোমাদেরকে আমরা HW ছেড়ে দিচ্ছি, তোমরা এটা কমেন্ট করে জানাও। না হলে আমাকে একটু পেজ নাম্বার ধরে একটু লিখে জানাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের যে পেজটা হচ্ছে সেই পেজের এই দাগ নম্বর ধরে আমাকে জানাবে, দরকার হয় পরে আমি আবার করে দেবো। ঠিক আছে? সব অঙ্ক একসঙ্গে করলে আমরা মোটামুটি শেষ করতে পারবো না। ওই জন্য আমরা বেশি বেশি ভালো ভালো যে অঙ্কগুলো আছে সেইগুলো করছি। আমরা এবার পেজ নাম্বার চলে আসছি 51 নম্বর পেজে। 51 নম্বর পেজ, ক্লাস 6-এর 51 নম্বর পেজ। 51 নম্বর পেজ থেকে কিন্তু এবার অঙ্ক হবে। তো এর আগে যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু লাগবে না।
যেগুলো লাগবে সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু তোমাদেরকে আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। বলছে কি দেখো 6 দাগের অঙ্কটা, একটা নাম্বার দিয়েছে, এর 2-এর স্থানীয় মানের পার্থক্য বার করতে বলছে। কিভাবে করতে হয় জানো? 2-এর স্থানীয় মান মানে কি বলো তো? এখানে একটা 2 আসে আর এখানে একটা 2 আসে, এই 2-এর স্থানীয় মান মানে মানের পার্থক্য মানে হচ্ছে এই 2-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাতে হয়। তাহলে 2, তারপরে 3টে শূন্য, মাইনাস, যেহেতু পার্থক্য মানে বিয়োগ, আর এই একটা 2 আসে, এই দুটো 2 এখান থেকে কিন্তু আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 1980। তাহলে এই 1980 কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। জাস্ট এটাই কনসেপ্ট জানা থাকলে কিন্তু যেই সেই পেরে যাবে। তো এখানে পরের অঙ্কটা একটু আলাদা, আমি তবু তোমাদের করে দিই। বলছে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। এখানে একটা কথা বলেছে নতুন, যে প্রকৃত মান। প্রকৃত মান কিন্তু আবার আলাদা। প্রকৃত মান হচ্ছে 9-এর স্থানীয় মান মানে হচ্ছে 9 লিখতে হবে, 9-এর পরে যতগুলো সংখ্যা আছে সবকটা শূন্য বসাতে হবে। তো সবকটা শূন্য বসাও, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, এটা হচ্ছে 9-এর স্থানীয় মান। ঠিক আছে, তোমরা পরীক্ষার খাতায় তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি একটু বলে দিই, 9-এর স্থানীয় মান হলো, এরমভাবে লিখতে হবে। এবং 9-এর, সময়টা কম তো, নইলে ধরে ধরে অনেক কিছু করা যায়। 9-এর প্রকৃত মান হলো 9 নিজেই। ঠিক আছে, 9-এর প্রকৃত মান 9 কিন্তু নিজেই। তাহলে এখানে আমাদের বিয়োগ করতে হবে এই 9, এটার পরে আমাদেরকে একটা মাইনাস করতে হবে 9। এই 9টা বিয়োগ করলে আমাদের আনসার বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের 1, তারপরে হচ্ছে 9, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 8। ওকে, তাহলে এটা হচ্ছে ওই স্থানীয় মান এবং প্রকৃত মান, এই দুজনের মধ্যে পার্থক্য। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা একটু তাড়াতাড়ি করছি এবং কিছু অঙ্ক বাদ দিয়ে করছি, এই কারণেই যাতে আমাদের সিলেবাসটা কিছুটা হলেও কভার করতে পারি। এবার বলছে নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। জাস্ট কনসেপ্টটা নিয়ে নাও, 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হবে। 8টা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে যখন 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, তোমরা পরীক্ষার খাতায় লিখবে যে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, বৃহত্তম সংখ্যা হলো, এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা লিখতে হবে। সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি 9 হচ্ছে বড়, তাহলে 9 লিখলাম। এর পরে যে সংখ্যাটা তার থেকে ছোট সেটা লিখতে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 7, তারপরে 7 লিখলাম। এর পরের সংখ্যাটা দেখো দেখতে পাচ্ছি 6, তাহলে 6 লিখলাম। এবং এর সঙ্গে আরও একটা 6 আছে, সুতরাং সেটাকেও নিয়ে নিতে হবে এই সঙ্গে। এর পরে হচ্ছে 5, 5 দেখতে পাচ্ছি এক জায়গায় এবং দু জায়গায়, তাহলে দুটো 5ই পরপর নিয়ে নিতে হবে। দুটো 5ই নিয়ে নিলাম। এর পরে যে একটা সংখ্যা আছে সেটা 3, তাহলে এই 3টা শেষে বসে যাবে। তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু হয়ে গেল। এবার 8 অঙ্কের যদি ক্ষুদ্রতম বলে না, ক্ষুদ্রতম যখন বলবে জাস্ট এটাকে উল্টো করে দাও, তাহলে তো হয়ে গেল। 8 অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একদম সরাসরি 3556679। ঠিক আছে, এটা উল্টো করলে হয়ে যায়, অথবা ছোট থেকে পরপর বসালে হয়ে যায়। জাস্ট ধারণাটুকু দিয়ে রাখি, এগুলো তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। মানের ঊর্ধ্বক্রম অর্ধক্রম এর আগে আমি তোমাদেরকে একটু আগে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, ঊর্ধ্বক্রম মানে কিন্তু খবরদার ভেবো না যে বড় থেকে ছোট, না, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। গুলিয়ে ফেলে এই জায়গাটায় সবাই, ছোট থেকে বড়, খুব সাবধান। এরপরে এইগুলো তোমরা সবাই বাড়ি থেকে করে নাও, আমি তোমাদেরকে একটু আগে শিখিয়ে দিলাম। অর্ধক্রম মানে মনে রাখবে বড় থেকে ছোট, অর্ধক্রম মানে অর্ধক্রম ক্রমশ ক্রমশ কমছে, ছোট হচ্ছে। হ্যাঁ, একটু উল্টো হয়তো মনে হতে পারে, তবু এগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও। এইবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এসছে। ঠিক আছে, আমরা হয়তো ক্লাসটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি লম্বা করব না। আমরা এখানে ক্লাসটা শেষ করছি। ঠিক এর পরের ক্লাসটা গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু পরের ক্লাসে আসে। ঠিক আছে, এর পরের ক্লাসটা তোমরা আবার দেখতে থাকো, পরের ক্লাস তোমাদের কাছে চলে যাবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা লাইক করে দাও। তাহলে তোমাদের আমি যখন এর পরের ক্লাস দেব, পরের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেই ক্লাসটা আমরা শেষে দিচ্ছি, এই ক্লাসের পরে দিচ্ছি, পরের ক্লাসে পেয়ে যাবে।
ঠিক আছে, এর পরের ক্লাসটা দেখতে থাকো, পেয়ে যাবে। পরের ক্লাস আমরা এখান থেকে শুরু করব, 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক এবং এইগুলোই পরীক্ষায় বেশি আসে। তো এইগুলো যদি জানা থাকে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা এখান থেকে পরের ক্লাসে দেব ভাবছি। ঠিক আছে, এখান থেকে অনেক অঙ্ক আছে, পরপর করতে হবে, ওটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখানেই তাহলে ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকে কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগছে। আমরা ক্লাস 6টা তাড়াতাড়ি শেষ করব, ঠিক আছে। ক্লাস 6 তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কিন্তু 7 ধরতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, 8ও সময় লাগবে না। 8টাও এবং তাড়াতাড়ি হয়ে যাবে, 7টাও তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু ক্লাস 6টে অনেক অঙ্ক আছে, এইগুলো ভালো ভালো অঙ্ক, ওই জন্য আমি এখানে নিয়ে এসেছি এবং বেসিক ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে তো নাকি? একটু কমেন্ট করে জানাও কেমন কি ক্লিয়ার হচ্ছে, সবাই একটু কমেন্ট করে জানাও। আর তোমরা যারা আমাদের স্পেশাল ক্লাস নিতে চাইছো, যারা স্পেশালভাবে ক্লাস চ্যাপ্টার ধরে ধরে নিতে চাইছো, তারা এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নাও, 8348817027। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। ডিটেলসে ক্লাসগুলো দেখার জন্য এবং পরপর চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদের সিলেবাসের ওপরে কিন্তু ক্লাসগুলো করা আছে। অল্প সময়ের জন্য তোমরা এই ক্লাসগুলো দেখে নাও, রেকর্ডিং ক্লাস করা আছে, তোমরা দেখে নিলে কিন্তু এটা একটু প্রাইস দিতে হবে, এটা 499 কিন্তু পে করতে হবে, হ্যাঁ, মানে 500 টাকা মতো পে করলে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে এবং সঙ্গে পিডিএফ পাবে। ওটার পিডিএফ সঙ্গে সলিউশন ভিডিও আকারে থাকবে। ওইগুলো যদি তোমরা নিতে চাও, আমাদের এই নাম্বারে ফোনপে আছে, পেটিএম আছে, ফোনপে পেটিএম করে স্ক্রিনশটটা গ্রুপে পাঠিয়ে দাও, মানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দাও, সেখান থেকে আমরা তোমাদেরকে ক্লাসটা দিয়ে দেবো। চলো আমরা পরের ক্লাসে এই অঙ্ক থেকে শুরু করব। মনে রেখো, যারা রেগুলার ক্লাস করছো পরপর, তারা বুঝতে পারবে আমরা 11 দাগ থেকে শুরু করব, হ্যাঁ, পরের ক্লাসে একদম ডাইরেক্ট 11 দাগ থেকে শুরু হবে। চলো।